আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা রাশিয়ান ক্রাইম ড্রামা সিনেমা দ্য ফুলের গল্প নিয়ে। তো এই গল্পটার রাশিয়ান নাম হচ্ছে দুরাক, যার বাংলা অর্থ হয় বোকা। তো আমরা আসলে জেনে হোক বা না জেনে বোকা বলতে খুবই ভালো মানুষগুলোকেই বুঝায়। আর এই গল্পটা এমনই একজন প্রচণ্ড ভালো মানুষকে নিয়ে, যে কিনা তার পরিবার, তার নিজের জীবন সব কিছুর বিনিময়ে হলেও কয়েক হাজার লোকজনদেরকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু তার বিনিময়ে সে শুধুই পেয়েছিল ধিক্কার আর অবহেলা। তো গল্পটাতে আমাদের সমাজের এমন কিছু কালো সত্যগুলো তুলে ধরা হয়েছে যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পের শুরুতেই আমরা একজন মাতাল লোককে দেখতে পাই, যে কিনা টাকার জন্য তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল, আর তার স্ত্রী তাকে টাকা দেওয়ার জন্য রাজি না হওয়াতে সে তার বাচ্চা মেয়েকে গিয়ে মারতে থাকে। আর তার মেয়েকে বাঁচাতে গেলে তার সাথে তার স্ত্রীর হাতাহাতি শুরু হয়ে যায়। আর হাতাহাতি হবার সময় সেখানকার একটা গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়ে লোকটি খানিকটা দগ্ধ হয়ে যায়। আর এখন সিন কাট হয়ে চলে আসে একজন আর্কিটেক্টের বাড়িতে, যার নাম ছিল রবার্ট। তো রবার্টের আসলে অনেক গরিব ছিল। তার বাবা ইভান ছিল একজন প্লাম্বার, অর্থাৎ বিভিন্ন বড় বড় বিল্ডিং বাড়িতে পাইপ লাইনের কাজ করতেন তিনি। আর রবার্ট তার পরিবারকে সাহায্য করার জন্য পড়াশোনার পাশাপাশি তার বাবার সাথেও কাজ করত। তো রবার্ট, তার স্ত্রী, সন্তান এবং বাবা মা সবাই একসাথে রাতের বেলা খাবার খাচ্ছিল। তখনই রবার্টের মা রবার্টের বাবাকে বারবার অপদার্থ এবং একজন ব্যর্থ মানুষ হিসেবে দোষারোপ করতে থাকে, কারণ রবার্টের বাবা আজীবনই একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে কাজ করে গেছে, যেখানে তার সাথে লোকজন বিভিন্ন পাইপ সহ অনেক জিনিসপত্র চুরি করে অনেক বড়লোক হয়ে গেছে। আর রবার্টের বাবার এমন সততার জন্য বাবার রক্ত হিসেবে রবার্টও অনেক বেশি সৎ এবং ভালো মানুষ হয়ে গেছে। রবার্টের সততার জন্য ভালো কোনো জায়গায় তার চাকরিও হচ্ছিল না, কারণ চাকরির জন্য অনেক ঘুষ দরকার ছিল। আর সৎ রবার্ট নিজের যোগ্যতায় চাকরি চায়, কোনো ঘুষ দিয়ে নয়। তো যাই হোক, রবার্টের মায়ের এসব কথা শুনে রবার্টের বাবা মন খারাপ করে বাড়ির নিচে চলে যায়। আর বাবার পেছনে পেছনে রবার্টও চলে যায়। আর রবার্টকে তার বাবা বলে যে, তোমার মা ঠিকই বলেছে বাবা, আমি আজীবনই এতটাই স্বচ্ছ ছিলাম যে আমার কোনো শত্রুতা নেই কারো সাথে। শুধু তাই নয়, আমার তো কোনো বন্ধুও নেই, আমি অনেক একা। এইসব কথাবার্তার মধ্যেই একটা বাড়িতে পাইপলাইন ঠিক করার জন্য ডাক পড়ে রবার্টের। আর এখন রবার্ট সেই বাড়িতে চলে যায়, যে বাড়িতে সিনেমার শুরুতে আমরা একজন লোককে তার স্ত্রীর সাথে মারামারি করতে দেখেছিলাম। সেই লোকটিকে ধরার জন্য পুলিশ চলে আসলেও লোকটির স্ত্রী পুলিশকে বলে যে ওনাকে ছেড়ে দিন, কারণ আগামীকাল যদি ও কাজে না যায় তাহলে ও বেতন পাবে না, আর আমরা খেতে পারবো না। দরিদ্রতা আর অসহায়ত্ব দেখে পুলিশও সেখান থেকে চলে যায়। আর এখন পাইপলাইন ঠিক করতে গিয়ে রবার্ট খেয়াল করে যে পাইপলাইনের বিস্ফোরণের ফলে এই পুরো বিল্ডিংটাতে ভয়ানক রকমের একটা ফাটল ধরে গেছে, এমনকি বিল্ডিংটা যে কোনো সময় ধসে পড়তে পারে। এই ব্যাপারটা নিয়ে বিল্ডিং এর আশেপাশে থাকা লোকজনদের সাথে রবার্ট আলোচনা করলে জানতে পারে যে জনসাধারণের জন্য এই বিল্ডিংটা 1950 সালে তৈরি করা হয়েছিল, এবং তারপর থেকে আজ অবধি এর সংস্কারের জন্য যত টাকা দেয়া হয়েছে তার সবগুলোই সরকার দলের লোকজন অবৈধভাবে আত্মসাৎ করে নিয়েছে। কিন্তু এই গরিব মানুষগুলোর জন্য এই বিল্ডিংটার কোনো সংস্কারই হয়নি। এই কথাগুলো শুনে বেশ মন খারাপ করে ধীরে ধীরে বাড়িতে ফিরে চলে আসে রবার্ট। কিন্তু সবকিছু ভুলে সে রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে, তখনই রাতের বেলা হুট করে রবার্ট জেগে ওঠে। আর তার কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ক্যালকুলেশন করে এটা বুঝতে পারে যে ওই বিল্ডিংটা সর্বোচ্চ 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবে, কারণ 24 ঘন্টার মধ্যেই সেই বিল্ডিংটা ভয়ানকভাবে ধসে পড়তে চলেছে। রবার্ট জলদি তার বাড়ির সবাইকে ডেকে তোলে আর তাদের পরিচিত একজন লোককে ফোন দিয়ে এই শহরের মেয়রের খোঁজ নিয়ে নেয় যে সে এখন কোথায় আছে। রবার্টের এইসব কাজকর্ম দেখে তার পরিবারের সবাই তাকে বাধা দেয়। সবাই তাকে বলে এই কাজে জড়ানোর ফলে বিভিন্ন লোকজনের দুর্নীতি সামনে আসবে, এর ফলে তোমার শত্রুতা বেড়ে যাবে, এমনকি তারা তোমার ক্ষতিও করতে পারে। এইসব উটকো ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। তাছাড়া তুমি বা কিভাবে এত
এতটা শিওর হলে যে ওই বিল্ডিংটা ধসে পড়তে যাচ্ছে, কিন্তু রবার্ট তাদের কোনো কথাই শোনে না, বরং সে ঘর থেকে বেরিয়ে সোজা চলে আসে মেয়রের বাড়িতে। মেয়রের বাড়িতে আবার সেদিন ছিল একটা অনুষ্ঠান। অনেকক্ষণ অপেক্ষা করার পর রবার্ট যখন মেয়রের সাথে দেখা করার সুযোগ পায়, তখন সে সরাসরি মেয়রকে বলে যে দেখুন ম্যাম, খুবই ইমার্জেন্সি একটা কথা আছে, আপনি এক্ষুনি এই শহরের পুলিশ, ফায়ার সার্ভিস সহ সকল প্রতিনিধিদের একটা মিটিং ডাকুন। মেয়র বলে এইসব কিছু পরে করা যাবে, এখন একটা পার্টি চলছে, তুমি দেখতে পাচ্ছ না? রবার্ট বলে ম্যাম, আমি যে ঘটনাটা বলবো সেটা এই পার্টির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি প্লিজ একটা মিটিং ডাকুন। মেয়র তার কথা শুনে বেশ রেগে মেগে তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে একটা মিটিং অ্যারেঞ্জ করে। সেই মিটিংয়ে শহরের সবচেয়ে বড় বড় নেতারা, পুলিশ, এমনকি ফায়ার সার্ভিসের বড় বড় অফিসারেরা উপস্থিত ছিল। তাদের সকলের সামনে রবার্ট বলে যে সামনের 32 নাম্বার বিল্ডিংটায় অনেক দিন ধরে কোনো সংস্কারের কাজ করা হয়নি, যার ফলে বিল্ডিংটা ভেতর থেকে ফেটে গিয়েছিল, আর ভেতর থেকে ফাটার কারণে একটা পাইপ লাইনের বিস্ফোরণ হয়, যার ফলে সেই বিল্ডিংটা এখন বাহিরে থেকেও ভয়ানকভাবে ফেটে গেছে। আমাদের জলদি সেই বিল্ডিংয়ের সকল মানুষদেরকে বের করে আনতে হবে। আপনারা বিল্ডিংয়ের সামনে গেলেই দেখতে পারবেন যে বিল্ডিংটা এক পাশে কাত হয়ে আছে, এমনকি বিল্ডিংটা যে ধীরে ধীরে কাঁপছে এটা বিল্ডিংটাকে ছুঁয়ে দেখলেই বোঝা যায়। এই সব কিছু শুনে সেখানে থাকা আবাসন প্রকল্প প্রধান বলে যে তুমি কে আর কিভাবে বা তুমি বুঝতে পারলে যে বিল্ডিংটা ধসে পড়বে? রবার্ট তাকে বলে যে দেখুন, আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, এছাড়াও আমার পাইপলাইনের কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু রবার্টের কথায় তারা কেউই কান দেয় না। তখন রবার্ট তাদেরকে বুঝিয়ে বলে যে 9 তলা একটা বিল্ডিং সর্বোচ্চ 5 ডিগ্রি অবধি বিচ্যুতি ঘটলেই সেটা ভেঙে যাবার রিস্কে থাকে, আর আপনাদের ওই বিল্ডিংটাতে তো এখন 10 ডিগ্রি অবধি বিচ্যুতি ঘটেছে। না তো কেউ আপনারা ভালোভাবে বিল্ডিংটার সংস্কার করেছেন, না করেছেন পর্যবেক্ষণ, তাই আজকে এই অবস্থা। এখন রবার্টের কথা শুনে সেখানে থাকা আবাসন প্রকল্পের সব লোকজন একে অপরকে দোষারোপ করতে থাকে। কেউ বলে তুমি সংস্কারের সব টাকা মেরে দিয়ে নিজের বাড়ি করেছো, তো কেউ বলে প্রতি মাসে যে পরিদর্শনের জন্য টাকাটা তুমি নাও সেটা কি করো তুমি, তোমার রিপোর্টে তো কখনো এমন ফাটলের কথা বলনি। এভাবে একে অপরকে দোষারোপ করতে থাকে তারা, আর তখনই মেয়র তাদেরকে চিৎকার করে থামতে বলে। রবার্টকে বলে যে ওই বিল্ডিংয়ে কতজন থাকে? রবার্ট বলে যে ম্যাম, ওখানে 820 জনের মতো বাসিন্দা থাকে। মেয়র খুবই টেনশনে পড়ে যায়, কারণ এই শহরে এমনিতে আবাসন প্রকল্পের খুবই সংকট ছিল, তার মধ্যে হুট করে 820 জন বাসিন্দাকে নতুন করে আবাসন প্রকল্পের আওতায় আনা ছিল খুবই কঠিন একটা ব্যাপার। তবুও আবাসন প্রকল্পের প্রধান ও ফায়ার সার্ভিসের প্রধান দুজনকে মেয়র রবার্টের সাথে সেই বিল্ডিংটা পরিদর্শন করার জন্য পাঠায়। রবার্ট তাদেরকে সেই বিল্ডিং এর ফাটলগুলো দেখালে তারা বলে যে এইসব ফাটল তো আমরা 2 বছর আগে থেকেই দেখছি, এটাতে কি সমস্যা? বাহিরে ফাটল বা কাঁপুনি দেখেও তারা ব্যাপারটাকে সিরিয়াসলি না নেয়ার কারণে রবার্ট তাদেরকে ঘরের বিভিন্ন জায়গায় নিয়ে যায় পরিদর্শন করার জন্য। এক এক করে তারা বিভিন্ন বাসিন্দাদের ঘরের ভেতরে সেই বিল্ডিং এর বিশাল বিশাল ফাটলগুলো দেখতে থাকে। ঘরের ভেতরটা দেখা শেষ হলে এখন তারা ছাদের উপরে গিয়ে একটা বোতল গড়িয়ে দেয়, আর বোতলটা একা একাই বিল্ডিং এর এক কোণার দিকে গড়িয়ে যেতে থাকে। এমনকি সেই বোতলটা বিল্ডিং এর কোণা থেকে নিচের দিকে ফেলে দিলেও নিচে যেতে যেতে সেই বোতলটা বিল্ডিং এর গোড়া থেকে প্রায় 3 মিটার দূরে গিয়ে পড়ে, অর্থাৎ বিল্ডিং এর মাথার দিকটা ভয়ানকভাবে একদিকে কাত হয়ে আছে। এদিকে আমাদেরকে দেখানো হয় যে মেয়র খুবই চিন্তায় ঘরের ভেতরে বসে বাকি লোকজনদের সাথে আলোচনা করতে থাকে যে এই ব্যাপারটা যদি সাংবাদিক বা প্রতিপক্ষের দলের কেউ জেনে যায় তাহলে তো বিশাল একটা ইস্যু হয়ে যাবে, তাই যেভাবে হোক বিল্ডিংটাকে ধসা থেকে আটকাতে হবে, নয়তো সকল বাসিন্দাদেরকে পুনর্বাসিত করতে হবে। এইসব প্ল্যান করতে করতে মেয়রের কাছে রবার্ট আর আবাসন প্রকল্পের সেই দুজন লোক ফিরে চলে আসে, আর মেয়র তাদেরকে জিজ্ঞাসা করে যে কি অবস্থা দেখলে সেখানে। সবচেয়ে সিনিয়র লোকটি বলে যে ম্যাম, অবস্থা খুব একটা ভালো না, বিল্ডিংটা হয়তো সত্যি ধসে পড়তে যাচ্ছে। আবাসন প্রধান আরও বলে যে আমি আগেই বলেছিলাম যে ওটা সংস্কার করতে হবে, আমরা উত্তর দিকের বিল্ডিং
বিল্ডিংগুলোর দিকে একদমই খেয়াল করিনি। সে মেয়রকে দোষ দিয়ে বলে যে তুমি যদি একটু লোভ কম করতে তাহলে আমরা কাজগুলো সেরে ফেলতে পারতাম। এই কথা শুনে মেয়র অনেক অপ্রস্তুত হয়ে যায়। সে সবার আগে সেই ঘর থেকে রবার্টকে বের করে দেয়। তারপর তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে তাদের কুকর্মগুলোর কথা। অর্থাৎ আবাসন প্রধানের কাছে একটা 4 তলা 5 স্টার হোটেলের মতো বাড়ি আছে, পরিদর্শনকারীর আছে একটা বিশাল রাজকীয় বাংলো, এছাড়াও তাদের সবারই কোনো না কোনো ক্রিমিনাল রেকর্ড আছে। এমনকি তাদের ছেলেরাও মাদক, ধর্ষণ, এমনকি খুনের মামলার আসামি অবধি আছে। কিন্তু তাদের কাছে এই বিশাল ধন সম্পত্তির কোনো লিগ্যাল ডকুমেন্টসও নেই। এই সব কিছু তাদের মনে করিয়ে দিয়ে মেয়র বলে যে আমি যদি ফেঁসে যাই তাহলে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না। তাদের এই কথোপকথনের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রধান মেয়রকে বলে যে ম্যাম, আলাপ আলোচনা পরে হবে, এখন আমরা কি করতে পারি? মেয়র পুলিশকে অর্ডার দিয়ে দেয় যে বিল্ডিংটা খালি করে ফেলো। মেয়র তার সকল সহকারীকে বিল্ডিং থেকে লোকজনদেরকে বের করে দেবার জন্য ঘর থেকে বের করে দেয়। আর এখন মেয়রের 2 জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ বাবদ যে খরচ হয়েছে তার একটা লিস্ট নিয়ে আসে। সেখানে প্রায় 2 কোটি টাকার কোনো হিসাবই ছিল না। মেয়র নিজেও বুঝতে পারছিল না যে এই বিশাল অঙ্কের টাকার হিসাব সে কিভাবে মেলাবে। তবে সে একটা খসড়া হিসাব করে যে নতুন আরও একটা এমন অ্যাপার্টমেন্ট করতে গেলে প্রায় 4 কোটি টাকার দরকার পড়বে। অপরদিকে বাহিরে মেয়রের সাথে থাকা সকল লোকজন ততক্ষণে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সহ ইমার্জেন্সি বিভিন্ন সেবাতে ফোন করে বিল্ডিংটা খালি করার আদেশ দিতে থাকে। আর এখন মেয়র তাদের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে কোথায় যেন চলে যায়। আর মেয়র বাহিরে চলে যাওয়াতে তার সহকারীরা সবাই রবার্টকে সহ ঘরের ভেতরে চলে আসে। এদিকে মেয়র চলে গিয়েছিল একজন ঠিকাদারের কাছে, যে কিনা সম্প্রতি 9 তলা বেশ কয়েকটা বিল্ডিং তৈরি করেছিল। মেয়র তার কাছে সেই বিল্ডিংগুলো ভাড়ায় নিতে চায়, কিন্তু লোকটি তাকে সরাসরি বলে দেয় যে বিল্ডিংগুলো তৈরি হবার আগেই সেগুলো বিক্রি হয়ে গেছে, আমি কিভাবে তোমাকে ভাড়া দেবো, এটা অসম্ভব। মেয়র তাকে সকল সমস্যার কথা খুলে বলে এবং অনেক অনুনয় বিনয় করতে থাকে, কিন্তু লোকটি বলে যে আমাকে এসব ঝামেলার ভেতরে টেনো না, আমি কোনো উটকো কেস মামলায় ফাঁসতে চাই না, তোমার বিষয় তুমি দেখে নাও বলে সেই লোকটি সেখান থেকে চলে যায়। আর এখন মেয়রের স্বামী তাকে ডেকে বলে যে তোমার আর কিছুই করার নেই, আর তাছাড়া তুমি কবে থেকে এমন জনদরদি হলে বলো তো? যখন প্রত্যেকবার বাজেট থেকে নিজের টাকাগুলো গুছিয়ে নিতে তখন কি তোমার মনে হতো না যে শহরের রাস্তায় এতগুলো গর্ত, প্রতিদিন দুর্ঘটনায় মানুষ মারা যায়, অভাব আর দারিদ্রতায় চুরি, ডাকাতি, খুন খারাপি তো নিত্যদিনের ব্যাপার। তখন যদি তাদের নিয়ে তোমার কোনো চিন্তা না হয় তাহলে এখন আবার কিসের চিন্তা? চলো আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে নেব, চিন্তা করো না। অপরদিকে আবাসন প্রধান সহ মেয়রের সহকারীরা সবাই রবার্টকে সাথে নিয়ে পার্টির মধ্যে খাবার খেতে থাকে। তারা সবাই এখন রবার্টের উপরে প্রচণ্ড রেগে ছিল আর তাকে বলে যে এত রাতে তোমার এখানে আসা ঠিকই হয়নি বাছা। আবাসন প্রধান তো রবার্টকে এটাও বলে দেয় যে ওখানে 800 জন মারা যাক বা 1000 জন, তাতে তুই আমাদের ডিস্টার্ব করার কে? রবার্ট বলে যে 800 জন মানুষের জীবন যেখানে বিপন্ন সেখানে তাদেরকে বাঁচাতে আমাকে দায়িত্ব নিতেই হতো। এটা শুনে আবাসন প্রধান চিৎকার করে বলে ওঠে যে কিসের মানুষ ওরা? ওরা তো নোংরা নর্দমার কীট, দেখলি না মদ গাঁজা খেয়ে পাগলের মতো হয়ে পড়েছিল তারা। এই লোকগুলো দেশের কি উপকারে আসবে? ওরা ওখানে মরে গেলেই তো ভালো হয়। পার্টিতে থাকা সকল লোকজন যেন স্তব্ধ হয়ে যায়। আর তখনই পুলিশ প্রধানের কাছে একটা ফোন কল চলে আসে। ফোন পাবার পরপরই কেমন যেন অদ্ভুত পরিবর্তন হয়ে যায় পুলিশ প্রধান। পুলিশ প্রধান সেখানে থাকা ফায়ার সার্ভিস প্রধান এবং আবাসন প্রধানকে সহ রবার্টকে বলে যে তোমাদের এখন সেই বিল্ডিং এর কাছে যেতে হবে, সেখানে ম্যাম তোমাদের সাথে একটা জরুরি আলাপ করতে চায়। আমি আমার লোকজনদেরকে বলে দিচ্ছি, ওরা তোমাকে বিল্ডিং এর সামনে নামিয়ে দেবে। আর এখন বিল্ডিং পরিদর্শন করতে যাওয়া রবার্ট, ফায়ার সার্ভিস প্রধান এবং আবাসন প্রধান 3 জন একটা গাড়িতে করে সেই বিল্ডিং এর দিকে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পরে তারা বুঝতে পারে যে তাদের গাড়িটা বিল্ডিং এর দিকে তাদেরকে না নিয়ে গিয়ে বরং একটা নির্জন রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস প্রধান সেখানকার পুলিশদেরকে বলে যে তোরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? আর তখনই পুলিশ অফিসারেরা তার পেটে বন্দুক ধরে তাকে জিম্মি করে নেয়। বেশ কিছু দূর যাবার পরে সেখানে থাকা পুলিশেরা তাদেরকে একটা ব্রিজের নিচে নিয়ে চলে আসে। আসলে মেয়র এই 3 জনকেই মেরে ফেলে সকল প্রমাণ নষ্ট করে পরবর্তীতে এদের উপর
উপরে দোষ দেওয়ার একটা প্ল্যান করেছিল। কিন্তু সেই ব্রিজের নিচে আসার পরে আবাসন প্রধান সেই পুলিশদেরকে বলে যে এই ছেলেটাকে অন্তত ছেড়ে দাও, ও সামান্য একজন প্লাম্বার মাত্র, কাউকে কিচ্ছু বলবে না। আর তাই পুলিশ অফিসারেরাও রবার্টের উপরে দয়া মায়া করে তাকে বলে যে এখান থেকে সোজা পালিয়ে যাবি আর পরিবার নিয়ে এই শহর ছেড়ে চলে যাবি। যদি কোনোদিনও তোকে এই শহরে দেখি তাহলে পুরো পরিবার সহ তোকে মেরে ফেলবো। রবার্ট সেখানে থাকা বাকি দুজনকে বাঁচানোর জন্য একবার ফিরে তাকালেও সে আবাসন প্রধান তাকে বলে যে পালিয়ে যা রবার্ট। কোনো উপায়ান্ত না পেয়ে রবার্ট সেখান থেকে দৌড়ে পালিয়ে আসতে থাকে। আর আমরা এখন দুটো গান শটের আওয়াজ শুনতে পাই, অর্থাৎ ব্রিজের নিচে থাকা আবাসন এবং ফায়ার সার্ভিস প্রধানকে পুলিশেরা মেরে ফেলেছে। তো রবার্ট জলদি বাড়িতে ফিরে আসে এবং তার মাকে বলে যে আমাকে এবং মাইশাকে আমাদের সন্তানকে নিয়ে এখনই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে, আমি কোনো রকমে মরতে মরতে বেঁচে এসেছি। এই কথা শোনার সাথে সাথে রবার্টের মা ভয়ানক রকমের কান্না করতে থাকে। রবার্ট তাকে বলে যে আমি ফোন করে তোমাদের সব কিছু জানিয়ে দেব, এখন আগে আমাদের এই শহর ছেড়ে বেরিয়ে যেতে হবে। রবার্টের বাবা তাদের জন্য এখন জলদি একটা গাড়ির ব্যবস্থা করে, আর সেই গাড়িটা নিয়ে রবার্ট তার স্ত্রী সন্তানকে নিয়ে শহর ছেড়ে পালিয়ে যেতে থাকে। অপরদিকে শহরের মেয়র তার কুকীর্তির সকল নথিপত্রগুলো আগুনে পুড়িয়ে ফেলতে থাকে। আর পুলিশ প্রধান যখন খবর পায় যে ফায়ার সার্ভিস এবং আবাসন প্রধানকে মেরে ফেলা হয়েছে, তখন তারা সেই লাশ দুটোকে একেবারে গুম করে দেয় আর প্ল্যান করে যে পরবর্তীতে প্রেস কনফারেন্সে আবাসন এবং ফায়ার সার্ভিস প্রধানের অপরাধ প্রমাণ হয়ে যাবার ভয়ে তারা পালিয়ে গেছে বলে ডিক্লেয়ার করে দেবে তারা। অপরদিকে কোনো কিছুই বুঝতে না পেরে রবার্টের স্ত্রী রবার্টকে বলে যে হয়েছেটা কি আসলে আমাকে বলো তো। রবার্ট তাকে বলতে থাকে যে পুরো প্রশাসনটাই দুর্নীতিতে পৌঁছে গেছে, এমনকি তারা বিপদে পড়ে গেলে নিজেদের লোকজনদেরকেও খুব বাজেভাবে ফাঁসিয়ে দিতেও দুবার ভাবে না। সে মাইশাকে সব কিছু খুলে বলে দেয় আর এটাও বলে দেয় যে দোষগুলো সব ফায়ার সার্ভিস এবং আবাসন প্রদানের ঘাড়ে গেলেও আমি মেয়রের কাছে এটা প্রমাণ করেছি যে বিল্ডিং ধসে পড়বে, আর হয়তো এতক্ষণে ওরা বিল্ডিং থেকে সেই লোকগুলোকে সরিয়েও নিচ্ছে। কিন্তু ততক্ষণে তাদের গাড়িটি সেই বিল্ডিং এর সামনে চলে এসেছিল। আর মাইশা রবার্টকে বলে যে কে বলেছে তারা লোকগুলোকে সরিয়ে নিচ্ছে, ওই যে দেখো বিল্ডিং ফাঁকা পড়ে আছে আর বিল্ডিং এ থাকা সব লোকগুলো হয়তো এখন ঘুমাচ্ছে। গাড়ি থেকে নেমে রবার্ট দেখতে পায় যে সত্যি সেখানে কেউ নেই। আর মাইশা তাকে বলে যে চলো আমরা জলদি শহর ছেড়ে আগে চলে যাই। কিন্তু রবার্ট তাকে বলে যে তুমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাও, আমার এই মানুষগুলোকে বাঁচাতে হবে। কিন্তু মাইশা তাকে বলে যে আমরাও তো মানুষ রবার্ট, আমাদেরকেও তো তোমার বাঁচানো দরকার। রবার্ট মাইশাকে বলে যে দেখো ওখানে 820 জন মানুষ আছে, আমাকে আটকিও না তুমি। মাইশা বলে যে ওরা সবাই কিন্তু তোমার স্ত্রী সন্তান না, ওরা আমাদের কেউ হয় না রবার্ট, চলো এখান থেকে। এছাড়া ওরা সবাই কোনো না কোনো চুরি ডাকাতি খুন এই সব কিছুর সাথে জড়িত। এই কথাগুলো শুনে রবার্ট প্রচণ্ড রেগে যায় মাইশার উপরে। সে মাইশাকে ধরে বলে মেজাজ খারাপ করিও না, বাচ্চাকে নিয়ে এখান থেকে এক্ষুনি চলে যাও, আর এই লোকগুলোকে আমার বাঁচাতেই হবে। ওদের এই চুরি ডাকাতি করার পেছনের লোকগুলো ওদেরকে এভাবে ফেলে রেখে নিজেরা খুব আলিশান অবস্থায় বেঁচে আছে। এই সব কথা বলে সেখান থেকে মাইশা আর তার ছেলেকে রবার্ট শহর থেকে বাহিরে পাঠিয়ে দেয়। অপরদিকে বাড়িতে বসে রবার্টের টেনশনে আধমরা হয়ে যাচ্ছিল তার বাবা মা। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে রবার্ট ছুটে আসে আর তাকে দেখে তার মা তার উপরে রেগে মেগে বলে যে তুই পালাসনি কেন, ওরা তোকে দেখলেই মেরে ফেলবে। রবার্টের মা আদরের সন্তানকে হারানোর ভয়ে তাকে শহর ছেড়ে যাবার জন্য চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু রবার্টের বাবা তার মাকে ঘরের ভেতরে বন্ধ করে দিয়ে অনেক হতাশা নিয়ে রবার্টকে বলে আজকে তোর এই অবস্থার জন্য আমি দায়ী রে বাবা। মানুষ যেখানে ট্রাকে করে টাকা চুরি করে আজ কোটিপতি হয়ে গেছে, সেখানে তোর মতো ভালো একটা ছেলে জীবন ধারণের জন্য মানুষের বাড়ির পাইপ ঠিক করে বেড়াচ্ছে। আমি তোকে শেখাতে পারিনি যে জীবনে বেঁচে থাকতে হলে শুধু সততা দিয়ে কিচ্ছু হয় না। আমাকে ক্ষমা করে দিস বাবা, কিন্তু আমিও বলবো ওই বিল্ডিংয়ে যারা থাকে তাদের বেশিরভাগই চোর ডাকাত ছিনতাইকারী, এমনকি ওদের বাচ্চারাও নেশাখোর। ওদের বাঁচানোর জন্য তুই তোর জীবন এভাবে বিলিয়ে দিস না বাবা, তুই পালিয়ে যা। রবার্ট বলে যে কিন্তু বাবা ওরা
তো জন্ম থেকে এমন খারাপ ছিল না, ওদেরকে খারাপ বানিয়েছে আমাদের এই প্রশাসন। অথচ আজকে সেই প্রশাসনের লোকেরাই নিজেদের স্বার্থে ওদের মেরে ফেলার জন্য রেখে গেছে। আমি এমনটা কখনোই হতে দিতে পারি না। এটা বলে রবার্ট বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর এতক্ষণে পরদিন সকাল হয়ে গেছে। আর সকাল সকাল রবার্ট দৌড়ে ছুটে চলে যায় সেই বিল্ডিংয়ে। আর বিল্ডিংয়ে সবার ঘরের দরজায় ধাক্কাতে ধাক্কাতে রবার্ট চিৎকার করে বলে যে এই বিল্ডিংটা ধসে পড়তে চলেছে, তোমরা সবাই বেরিয়ে আসো। এভাবেই চিৎকার করতে করতে এক এক করে 9টা ফ্লোরে উঠে পড়ে রবার্ট। সে প্রাণপণে চিৎকার করে সবাইকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর ফাইনালি যখন অনেকগুলো লোক বিল্ডিং এর নিচে নেমে আসে, তখন সিনেমার শুরুতে দেখানো লোকটি যে কিনা তার স্ত্রী আর সন্তানকে মারধর করেছিল, সেই লোকটি আশেপাশে সব মানুষদেরকে উস্কে দেয় এটা বলে যে এই টয়লেটের পাইপ ঠিক করা ছেলেটা গতকাল রাত থেকে আমাদের এই পুরো বিল্ডিং এর আশেপাশে ঘুরঘুর করছে। এর মতিগতি আমার একদম সুবিধার মনে হচ্ছে না। এই সব নাটক করে ও নিশ্চয় কিছু হাসিল করতে যাচ্ছে। বিল্ডিং যদি ধসেই পড়তো তাহলে গতকালই পরিদর্শনে আসা সরকারের লোকজন আমাদেরকে এখান থেকে বের করে দিত। এই প্লাম্বারের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই ছেলে কাল থেকে নাটক করে যাচ্ছে। আর এই সব কিছু শুনে সেখানে থাকা সকল লোকজনেরা রবার্টের উপরে প্রচন্ড রেগে যায়। আর তারা সবাই একত্রে রবার্টের উপরে হামলা করে আর তাকে ভয়ানক রকমের মারতে থাকে। রবার্টকে বাঁচাতে আসলে আরও একটা ছেলেকেও তারা প্রচন্ড মারধর করে। রবার্টকে মেরে তারা সবাই আবার সেই মৃত্যুপুরী, সেই ধ্বংসপ্রায় বিল্ডিং এর ভেতরে চলে যায়। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা আমাদের একটা গভীর শিক্ষা দিয়ে যায় যে আসলে সমাজে খারাপ লোকদের একটা শ্রেণী থাকে, তারা কখনো ভালো কাউকে সহ্যই করতে পারে না। তো যাই হোক, গল্পটা দেখার সময় আমি বাস্তবের সাথে অনেক মিল খুঁজে পেয়েছি। গল্পের সেই শিক্ষাগুলো আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু সেটা আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে পারছি না। আশা করি আমার গল্পটা পুরোপুরি শুনে থাকলে আপনারা সেই মেসেজটা অর্থাৎ সেই শিক্ষাটা হয়তো বুঝে যাবেন। বুঝতে পারলে সেই জিনিসটা শর্টকাটে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।